ক্রিকেট খেলায় বা যে কোনো খেলাতেই পারফেক্ট গেম বলে আসলে কিছু নেই। নিয়ার পারফেক্ট গেম হয়ে যায় তাও মাঝে সাঝে। অস্ট্রেলিয়ায় চলমান যে টপ এন টি-20 সিরিজ, যেইখানে বাংলাদেশ এ দল অংশ নিচ্ছে, যেই বাংলাদেশ এ দলে ন্যাশনাল টিমের হোপফুল অনেক ক্রিকেটার রয়েছেন যারা ইমিডিয়েট ফিউচারে ন্যাশনাল টিমে ঢুকে যেতে পারেন, ধরেন এশিয়া কাপের স্কোয়াডেই থাকতে পারেন। আবার অন্যরা হয়তো বা আপনি বড় করে ছবিটা দেখলে তারাও ন্যাশনাল টিমে ঢোকার ওই আসার জায়গাটা রাখেন। এই দলটা যে আজকে নেপালের বিপক্ষে ৩২ রানে জয় পেল, সেটা কি ওরকম নিয়ার পারফেক্ট বলা চলে? আমার কাছে সেইটা বললে হয়তো বা একটু বাড়াবাড়িই লাগবে, কিন্তু জয়টা খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো পারফরমেন্স খুব গুরুত্বপূর্ণ, যেইটা টিম হিসাবে এই বাংলাদেশে একে যেমন কনফিডেন্স দিবে, ঠিক তেমনি ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসাবেও অনেককে ওই কনফিডেন্সের জায়গাটা তৈরি করে দেবে। প্রথমত দলের জয়ের কারণে। প্রথম ম্যাচটা আমরা হেরে গিয়েছিলাম ৭৯ রানের বিশাল ব্যবধানে পাকিস্তান শাহিনসের কাছে। এই ম্যাচটা আমরা জিতলাম ৩২ রানের ব্যবধানে নেপালের বিপক্ষে। ফলে টিম হিসাবেই কিন্তু এইটা আমাদের জন্য টুর্নামেন্টেরও যদি হিসাব করি এক ধরনের একটা কামব্যাক, এবং এখানটাতে অনেকগুলো পারফরমেন্স রয়েছে যেটা নোটিস করার মতো। যেমন ধরেন আগের ম্যাচটাতে কি হয়েছিল, আমরা পাকিস্তান শাহিনস যখন বাংলাদেশের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ২২৭ রানের একটি স্কোর করে তুলেছিল, এবং সেই স্কোরটাও ইনফ্যাক্ট আরো বেশি হতে পারতো, আমাদের এত এলোমেলো বোলিং হয়েছে। ওই ২২৭ রান যে হয়েছে না, উইকেট যতই ভালো থাকুক না কেন, আমাদের পক্ষে ওই রান তাড়া করে জেতাটা আসলে টাফ। উইকেট খুব ভালো ছিল, আমাদের ব্যাটসম্যানদের সেই পোটেনশিয়ালের জায়গাটাও ছিল। আমরা একটি স্টার্টও পেয়ে গেছিলাম, প্রথম ৭ ওভারে ১ উইকেটে ৯২ রান করে ফেলেছিলাম, কিন্তু এই রান তাড়া করে তো আমরা জিতি না। এত রান তো আমাদের ক্রিকেটাররা করতে অভ্যস্ত না। ফলে ওই সংকটের জায়গাটা আছে, এবং আমরা ঠিকই ১৪৮ রানে অল আউট হয়ে গিয়ে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরে গেছিলাম, অত ভালো একটা স্টার্ট ব্যাটিংয়ে পাওয়া সত্ত্বেও। ফলে এই ম্যাচটাতে নেপালের বিপক্ষে আমাদের ভালো স্টার্ট পাওয়ার পরও একটা আশঙ্কার জায়গাটা কিন্তু ছিল। সেই আশঙ্কার জায়গাটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি লাকিলি। এবং আমি বলছিলাম যে ওই যে পারফেক্ট নিয়ার পারফেক্ট গেম, আপনি যদি বাংলাদেশের এই ব্যাটিং ইনিংসটাও দেখেন, টপ 3-র মধ্যে একজনের বিগ স্কোর পাওয়া দরকার, সেইটার বক্সটা আমরা টিক করেছি। পার্টনারশিপ দরকার, প্রথম 2টা পার্টনারশিপে আমরা সেটা টিক করেছি, এবং লাস্টে একটা খুব ভালো ফিনিশিং দরকার, সেই জায়গাটা তো আফিফ হোসেন ধ্রুবর ইনিংসটাতে আমরা আসলে টিক করেছে, এবং যেই কারণে বাংলাদেশের স্কোরটা ১৮৬ পর্যন্ত চলে যেতে পারে। আমাদের এইখানটাতে ওপেনিং পেয়ার এই শুরুতেই যখন ওই পাওয়ার প্লেতে আমরা বিনা উইকেটে ৫৩ রান তুলে ফেলেছিলাম জিসান আলম ও নাইম শেখের পার্টনারশিপে, 7th ওভারে গিয়ে নাইম শেখ তিনি আউট হলেন বটে ১৮ বলে ২৫ রানে একটা ইনিংস খেলে, কিন্তু জিসান আলম একটা ফ্যান্টাস্টিক নক খেলেছেন। জিসান অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে, অনেকদিন মানে কি আমি লাস্ট সিজন থেকে অন্তত পক্ষে বলবো, আমাদের ডোমেস্টিক সিজনে আমরা যেহেতু যে ন্যাশনাল টি-20 খেলেছি, বিপিএল এ খুব ভালো এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলেন, যদিও অতটা ভালো করতে পারেননি। ফলে আমাদের ক্রিকেটে এইরকম একটা মারকুটে ব্যাটসম্যানের প্রয়োজনীয়তা রয়েছে, টি-20 ফরম্যাটে সবসময় প্রয়োজনীয়তা রয়েছে। সো তার কাছ থেকে ওরকম বড় কিছু প্রত্যাশা করা হচ্ছিল, এবং সেইটা ধরেন খুব রেগুলার তিনি পারফর্ম করতে পারছেন না, এবং উইচ ইজ কোয়াইট লজিক্যাল যে এই বয়সে এসে সেটা অত ধারাবাহিক তিনি হবেন কিভাবে, আমাদের ন্যাশনাল টিমের প্লেয়াররাই বা এরকম ধারাবাহিক না, আর এই বয়সে এসে কেন ধারাবাহিক হবেন। প্রথম ম্যাচটাতেও কিন্তু তার ব্যাটিং ওই গ্লিমসটা দেখা গিয়েছিল, ১৭ বলে ৩৩ রানের একটা ইনিংস খেলেছিলেন, এবং আজকে তিনি একটা ফ্যান্টাস্টিক নক খেলেন এই নেপালের বিপক্ষে, ৪৬ বলে ৭৩ রানে প্রায় ১৬০ স্ট্রাইক রেটে ৫টা ছক্কা মেরেছেন, 4টা ৪ মেরেছেন, এবং অসাধারণ ওই যে নকটা ওপেনার হিসেবে যখন টপ অর্ডারে এরকম একটা নক তিনি খেলেন, তখন বাকিদের কাজটা সহজ হয়ে যায়। ওই যেটা বললাম যে শুরুতে নাইম শেখের সঙ্গে তার 60 অর্ডার একটা পার্টনারশিপ ছিল, তারপরে সাইফ হাসানের সঙ্গে তার আরও একটা 49 রানের পার্টনারশিপ ছিল, ফলে ফাউন্ডেশনটা ওই জায়গাটাতেই তৈরি হয়ে গিয়েছিল, এবং সেই ফাউন্ডেশনের উপরে দাঁড়িয়ে 13th ওভারে মনে হয় ব্যাটিংয়ে নামলেন আফিফ হোসেন ধ্রুব, এবং তিনি শেষ পর্যন্ত 200+ স্ট্রাইক রেটে 23 বলে তিনি অপরাজিত 48 রানের একটা ইনিংস খেললেন, ৯টা বাউন্ডারি মেরেছেন, এবং চোখ ধাঁধানো সব বাউন্ডারি। মানে জিসানের ইনিংসটা হচ্ছে গিয়ে ওইটার মধ্যে অনেক বেশি বুনো সৌন্দর্য, আর আফিফ যে ইনিংসটা খেলেছেন তার মধ্যে অনেক বেশি নান্দনিক সৌন্দর্যের ব্যাপারটা ছিল। ওই যে কাভারের উপরে দিয়ে যে শটটা তিনি মারলেন, কিংবা শুরুতেই এসে যেটা হচ্ছে গিয়ে ওই যে র্যাম করে পাঠিয়ে দিলেন থার্ড ম্যান উপরে দিয়ে, খুব ভালো একটা ইনিংস তিনি খেলেছেন, এবং সেইখানটাতে যখন আমরা ১৮৬ রান করেছি, এই জায়গাটাতেই কিন্তু বাংলাদেশ জয়ের পথে অনেকখানি এগিয়ে গিয়েছে নিঃসন্দেহে। হ্যাঁ, পারফেক্ট তো আর হবে না, যেটা বলছিলাম আমাদের এই ব্যাটিং ইনিংসেও ধরেন নুরুল হাসান সোহান তিনি কত 4 না 5 করে আউট হয়েছেন, মাহিদুল অঙ্কন 7 করে আউট হয়েছেন। এই দুজনই আমরা বলতে পারি যে এশিয়া কাপের যে বাংলাদেশের জাতীয় দল সেইখানটাতে বড় হোপফুল, কিন্তু তারা এই জায়গাটাতে সুযোগ কাজে লাগাতে পারেন। দেন এগেইন প্রতিটা ম্যাচে মানে একটা ম্যাচে সবাই কিন্তু আসলে পারফর্ম করবে না দল হিসাবে। সো এইটাও আমাদের মাথায় রাখতে হবে। 186 রান আমরা যখন করেছি, বাকি কাজগুলো ছিল বোলারদের।
বোলারও তাদের কাজটা ফ্যান্টাস্টিকলি করেছেন। পাওয়ার প্লের ৬ ওভারে ২টা উইকেট আমরা তুলে নিতে পেরেছি। ৪৯ রান নেপাল তুলেছে। 10th ওভার যেতে, যেতে আরও ২টা উইকেট আমরা তুলে নিয়েছি। ৭৫ রান নেপাল তুলেছে। হ্যাঁ, তারপরেও আরও ১১২ রান লাগতো পরের 10 ওভারে। সম্ভব যে না, তা তো আর নয়। ওইটা সম্ভব ছিল। কিন্তু ওই যে রাকিবুল বাঁহাতি স্পিনার আমাদের, তিনি যখন 13th ওভারে পরপর ২ বলে ২টা এলবিডব্লিউ করে দিলেন, আউট করে দিলেন। ওই ১৩ ওভার শেষে তারা যখন ৬ উইকেটে ৮৬ রানে পরিণত হলো, ওইখান থেকে আসলে তাদের আর কামব্যাক করার কোনো উপায় ছিল না এবং সেইখান থেকে আসলেই তারা আর পায়নি। শেষ পর্যন্ত গিয়ে তারপরেও ওইখানে রাকিবুল ফ্যান্টাস্টিক বোলিং করেছেন। তিনি ৪ ওভার বোলিং করে ৩ উইকেট পেয়েছেন, মাত্র ১৮ রান দিয়েছেন। অন্যান্যরাও তাকে এবল সাপোর্ট দিয়েছেন। মৃত্যুঞ্জয়ের শুধু একটা অফ ডে গিয়েছে, বা আপনি ওইখানটাতে ১৩ ওভারে যখন ওই অবস্থাটা বললেন, সেখান থেকে শেষ যে আরো ৭ ওভারে তারা ৬৮ রান তুলে ফেলেছে এই নেপাল। ওইটা আমাদের জন্য একটা ওই যে মানে পারফেক্ট যে হলো না, সেটার একটা আক্ষেপ আকারের জায়গা থাকতে পারে। কিন্তু তারপরেও শেষ পর্যন্ত গিয়ে তারা ১৫৪ বেশি করতে পারেনি ৭ উইকেটে। বাংলাদেশ এ টিম তারা ৩২ রানে ম্যাচটা জিতে গিয়েছে এবং এই টপ এন্ড টি-20 সিরিজে আমরা সেকেন্ড ম্যাচে এসে প্রথম জয়টা পেলাম। সো আমাদের এই ম্যাচগুলো থেকে যে ধরেন এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হলে তো আর সেটা তো আর খারাপ না, মানে চ্যাম্পিয়ন হলে খারাপ হবে কিছুর জন্য। কিন্তু ওই মূলত আমাদের এই এ টিমের ক্রিকেটারদের এক্সপোজার দেওয়ার যে জায়গাটা রয়েছে, সেইখানটা থেকে ওই যে প্রথম ম্যাচে আমরা হেরেছি, সেকেন্ড ম্যাচটা আমরা এইভাবে জিতলাম, সেগুলো ওই এক্সপোজারের জায়গাটা খুব ভালো হচ্ছে। এবং ওই আমাদের এই ম্যাচে যেমন জিসান খুব ভালো পারফর্ম করেছেন, আফিফ খুব ভালো পারফর্ম করেছেন, বা বোলিংয়ে রাকিবুল খুব ভালো পারফর্ম করেছেন। সো পরের ম্যাচে আবার অন্যরাও যদি এইভাবে পারফর্ম করতে থাকেন, সেই ক্ষেত্রে আমাদের এই টিমের এই ক্রিকেটারদের ওই প্রস্তুতির জায়গাটা খুব ভালো হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্ট্রেলিয়াতে এই টুর্নামেন্ট খেলতে যে টিমটাকে পাঠিয়েছে, সেই উদ্দেশ্য পূরণটা খুব ভালোভাবেই হবে। বাংলাদেশ ন্যাশনাল টিমের এই মুহূর্তে খেলা নেই, কিন্তু এই যে ধরেন এই টিমেও ওইখানটাতেও আমাদের ন্যাশনাল টিমে খেলা, ন্যাশনাল হোপফুলস এরকম যে যারা রয়েছেন, তাদের এইরকম পারফরমেন্স দেখতেও আমাদের আসলে ভালোই লাগে এবং আমাদের ওই প্রত্যাশাটা আরও বাড়িয়ে দেয় যে সামনের ম্যাচগুলোতেও এই পারফরমেন্সের ধারাবাহিকতাটা তারা ধরে রাখতে পারবেন, নিশ্চয়ই পারবেন।